প্রতিটা ম্যাচ, প্রতিটা মুহূর্ত, জয়ের উল্লাস, হারের নীরবতা, মাঠের খেলা, টেবিলের খেলা, আবেগ, অ্যাকশন আর বিশ্লেষণ। খেলা যেমন, খবরটাও ঠিক তেমন গরমাগরম। ওয়েলকাম টু স্টার প্লে, সাথে আছি আমি ডায়না জারিন। শুরুতেই শিরোনাম। ক্রিস কোলম্যানই হচ্ছেন হামজা সমিতদের হেড কোচ। ওয়েলসের কিংবদন্তিকে নিয়ে বাফুফে ইতিবাচক, দর কষাকষি চলছে। ঢাকা টেস্টের চতুর্থ দিন শেষে ১৭৯ রানের লিড টাইগারদের। ৫,০০০ রানের মাইল ফলকে মুমিনুল, নাজমুল শান্তর 50। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজও হবে স্পোর্টিং উইকেটে। বিসিবির ভাবনায় ২০২৭ বিশ্বকাপ প্রস্তুতি। টনি হ্যামিংয়ের চূড়ান্ত চুক্তির মেয়াদ বাড়ানোর ইঙ্গিত। লোয়ার অর্ডার সমস্যার সমাধান হতে পারেন মুসাদ্দেক। জিপিএল এ দুরন্ত ফর্মে, অস্ট্রেলিয়া সিরিজেই ফিরতে পারেন জাতীয় দলে। ইতিহাসে প্রথমবার এল ক্লাসিকোয় লা লিগা শিরোপা নিশ্চিত করল বার্সেলোনা। ২-০ গোলে হারালো রিয়াল মাদ্রিদকে। কাতালানদের ২৯তম লিগ টাইটেল। হামজা সমিতদের সম্ভাব্য হেড কোচের তালিকায় রইল বাকি ৬। সেই ৬ জনের মধ্যে একটা নাম বারবার সামনে আসছে, যিনি গ্যারেথ বেলকে দিয়ে বিশ্ব কাঁপিয়েছেন, যিনি ছোট দলকে নিয়ে বড় স্বপ্ন দেখিয়েছেন, যিনি ট্যাকটিক্সে শিল্পে পরিণত করেছেন। ক্রিস কোলম্যান। প্রশ্ন একটাই, বাফুফে কি সত্যিই ওয়েলসের কিংবদন্তি কোচকে নিয়োগ দিতে যাচ্ছে? কেনই বা কোলম্যানকে বাংলাদেশ দলের দরকার? রহমান পেয়ারের এক্সপ্লেইনার। ক্রিস কোলম্যান বাংলাদেশের ফুটবলের নতুন ভোর নাকি শুধুই স্বপ্ন? সঠিক সময়ে সঠিক মানুষ না পেলে ১০ বছরের পরিশ্রম মাটি। বাংলাদেশ ফুটবল এখন ঠিক দাঁড়িয়ে আছে সেই মোড়ে, যেখানে একটা ভুল পদক্ষেপ মানে আবার অন্ধকার গলিতে ঢুকে যাওয়া। আর সেই মোড়েই উঠে এসেছে একটাই নাম, ক্রিস কোলম্যান। কোলম্যান এমন একজন কোচ যিনি ছাই থেকে আগুন জ্বালাতে জানেন। ২০১৬ ইউরো তিনি ওয়েলসকে নিয়ে গেলেন সেমিফাইনালে। এটা ইতিহাস। ওয়েলসের মতো একটা ছোট্ট দেশ যাদের বিশ্ব মঞ্চে তেমন কোনো ঐতিহ্য ছিল না, ২০১৬তে বেলজিয়ামের মতো পাওয়ার হাউসকে ৩-১ গোলে হারিয়েছিল কোলম্যানের ওয়েলস। রূপকথা নয়, কৌশলের জয়। সেই ম্যাচে তিনি কি করলেন? বেলজিয়ামের হ্যাজার্ড, ডি ব্রুইনা, লুকাকুর মতো তারকাদের বিরুদ্ধে তিনি সাজালেন এমন একটা ছক যেখানে মিডফিল্ডে ৪ জনকে ৩ জনের বিপক্ষে খেলিয়ে সংখ্যার সুবিধা নিলেন। বেলজিয়াম বুঝতেই পারল না কোথায় মার খাচ্ছে। উইং ব্যাকদের উঁচুতে রাখলেন, হ্যাজার্ডকে ডিফেন্সিভ ডিউটিতে নামিয়ে দিলেন, আর মাঝ মাঠে রামসে বেলের ঘূর্ণিতে বেলজিয়াম হলো দিশেহারা। কোলম্যানের কৌশলের ৩টা মূল স্তম্ভ। সেট পিস। কোলম্যান জানতেন মাঠের ১/৩ গোলই আসে সেট পিস থেকে, তাই অ্যাশলি উইলিয়ামসের মতো সেট পিস স্পেশালিস্টকে তিনি বানিয়েছিলেন অস্ত্র। বাংলাদেশেও এই কৌশল কাজে আসবে, কারণ আন্তর্জাতিক মানের পার্থক্য ঘোচাতে হলে সেট পিসই সবচেয়ে বড় হাতিয়ার। মাঝ মাঠের আধিপত্য। বেলজিয়ামের বিরুদ্ধে যেভাবে ৪ বনাম ৩-এর সুবিধা নিয়েছিলেন, এটাই তার মাঝ মাঠের দর্শন। বাংলাদেশের মিডফিল্ডারদের যদি এই ছকে ব্যবহার করা যায়, প্রতিপক্ষ যতই শক্তিশালী হোক লড়াই করা যাবে। উইং ব্যাকের স্বাধীনতা। কোলম্যানের সিস্টেমে উইং ব্যাকরা শুধু ডিফেন্ডার নন, তারা আক্রমণের অস্ত্র। ক্রিস গান্টারের মতো সাধারণ মনে হওয়া খেলোয়াড়কে তিনি বানিয়েছিলেন গেম চেঞ্জার। এটাই কোলম্যানের ম্যাজিক, মাথা খাটিয়ে বড় শত্রুকে ঘায়েল করা। কোলম্যান বিশ্বাস করেন ডেটায়, বেঞ্চ মার্কিংয়ে। ওয়েলসে থাকার সময় তিনি বিশ্লেষকদের দিয়ে প্রতিটা দলের সেট পিস থেকে শুরু করে মাঠের প্রতিটা কোণের তথ্য সংগ্রহ করতেন। এরপর সেই তথ্য দিয়ে বানাতেন কাস্টম ছক। বাংলাদেশের কেন এখন তাকে দরকার? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে একটু পেছনে ফিরতে হবে।
বাংলাদেশ ফুটবল দীর্ঘদিন ছিল মরা নদীর মতো, স্রোত নেই, গতি নেই, গন্তব্য নেই। তারপর হামজা চৌধুরী এলেন, একটা লোক, একটা ফুটবলার, পুরো জাতিকে নাড়িয়ে দিলেন। হঠাৎ মানুষ আবার ফুটবল নিয়ে কথা বলতে শুরু করলো, স্বপ্ন দেখতে শুরু করলো। কিন্তু একটা মোমবাতি জ্বলে উঠলে ঘর আলো হয় না, দরকার বাতিঘর। কোলম্যান সেই বাতিঘর হতে পারেন। 15ই মে বাফুফে ঘোষণা দেবে সভাপতি তাবিথ আউয়াল নিজেই নাকি চান কোলম্যান আসুক। কমিটির মতামত ইতিবাচক, বাধা শুধু বেতন আর সহকারী কোচের প্যাকেজ নিয়ে ছোটখাটো দর কষাকষি। যদি সেই দর মেলে, বাংলাদেশ ফুটবলে একটা নতুন অধ্যায় শুরু হবে। কোলম্যান রাতারাতি সব বদলে দেবেন না, কিন্তু যে আগুন জ্বলবে সেটা সহজে নিভে যাবে না। হামজা চৌধুরী একা বাংলাদেশের ফুটবলকে জাগিয়ে দিয়েছিলেন। এবার দরকার সেই জাগরণকে দিক নির্দেশনা দেওয়ার মানুষ। ক্রিস কোলম্যান সেই মানুষ হতে পারেন। ইটস নাও অর নেভার ফর বাংলাদেশ। রহমান পেয়ার, স্টার প্লে। ফেডারেশন কাপের ফাইনালে ওঠার লড়াইয়ে মঙ্গলবার দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হচ্ছে দেশের দুই ঐতিহ্যবাহী ক্লাব, মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং ব্রাদার্স ইউনিয়ন। হারলেই বিদায়, জিতলেই ফাইনাল, এমন সমীকরণের ম্যাচ ঘিরে দুই দলেই উত্তেজনা এখন তুঙ্গে। ফেডারেশন কাপের শেষ ধাপের লড়াইয়ে এবার মুখোমুখি পুরনো দুই প্রতিদ্বন্দ্বী মোহামেডান স্পোর্টিং ক্লাব আর ব্রাদার্স ইউনিয়ন। দ্বিতীয় কোয়ালিফায়ারের এই ম্যাচের ফলই নির্ধারণ করবে কে পাচ্ছে ফাইনালে যাবার টিকিট। বিকেলে গোপীবাগে নিজেদের বৃষ্টি ভেজা মাঠেই অনুশীলন করেছে ব্রাদার্স ইউনিয়ন। তবে অনুশীলনে দেখা যায়নি অধিনায়ক জামাল ভুঁইয়াকে। প্রথম কোয়ালিফায়ারে বসুন্ধরা কিংসের কাছে হেরে ফাইনালে ওঠার প্রথম সুযোগ হারানো দলটি এবার ঘুরে দাঁড়াতে মরিয়া। আমাদের একটা টার্গেট থাকবে যে এই সেকেন্ড সেমিফাইনালটা জিতবো, আশা করি। যেন ফাইনালটা খেলার অবশ্যই আশা আছে আমাদের। লিগে আমাদের অনেক স্ট্রাগলের মধ্যে যাচ্ছি, তো আমরা চাইবো ফেডারেশন কাপটা যাতে আমরা ফাইনালে উঠি। They are a good team, not only good team, they are big name in Bangladesh football, so that gave them some percentage over us, but it's football, we are going to go there and play. অন্যদিকে নিজেদের হোম ভেন্যু কুমিল্লার ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে প্রস্তুতি সেরেছে মোহামেডান। রহমতগঞ্জকে হারিয়ে আত্মবিশ্বাসী সাদা কালো শিবির এখন চোখ রাখছে ফাইনালের মঞ্চে। আলহামদুলিল্লাহ আমরা বিগত 5-6টা ম্যাচ ভালো খেলছি। আমরা ওভারঅল চেষ্টা করবো যে আমরা যেহেতু লিগে আমরা নাই বলতে চলে, আমাদের আর সম্ভব না লিগটা ধরার। আমরা ক্লাব বা আমরা অফিসিয়াল বা আমরা প্লেয়াররা সবাই মিলে আমরা চিন্তা করতেছি আমরা এই ফেডারেশন কাপটা ধরবো। অবশ্যই কালকে জিতবো আমরা ইনশাল্লাহ। আমরা এখন যেভাবে কন্টিনিউ করতেছি, সবার কনফিডেন্স আসার আগে সবার সাথে কথা হলো, সবাই কনফিডেন্ট যে ইনশাল্লাহ ভালো কিছু করবেন। আশা করতেছি ভালো কিছুই হবে। তবে ব্রাদার্সও অনেক ভালো টিম, অনেক ফরেন প্লেয়ার আছে ওদের, সাফেরও কিছু প্লেয়ার আছে ওনাদের, এবং নিঃসন্দেহে ভালো টিম, এবং আশা করি একটু উপভোগ্য ম্যাচ হবে। দুই ঐতিহ্যবাহী দলের এই লড়াইয়ে হারলেই বিদায়, আর জয় মানেই ফেডারেশন কাপের ফাইনাল। কুমিল্লার মাঠে সেই ম্যাচটি শুরু হবে মঙ্গলবার বিকেল 3:45টায়। মুশফিকুর রহমান, স্টার প্লে, ঢাকা। ঢাকা টেস্টের চতুর্থ দিন শেষে 179 রানের লিড টাইগারদের। ওপেনিং ব্যর্থতা কাটিয়ে শান্ত মুমিনুলের জুটিতে আবারও ড্রাইভিং সিটে বাংলাদেশ। তৃতীয় বাংলাদেশ হিসেবে এদিন 5000 রানের মাইলফলক ছুঁয়েছেন মুমিনুল হক। ক্যাপ্টেন শান্ত পেয়েছেন টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ অর্ধশতক। বিস্তারিত রেদওয়ান শাওনের রিপোর্টে। বল করে মুমিনুলের দিকে মোহাম্মদ আব্বাসের চোখ রাঙানো। দেখতে ছোটখাটো মুমিনুল কি ছেড়ে দেবার পাত্র? জবাব দিয়েছেন চোখে চোখ রেখে। প্রথম ইনিংসের মতো পাক বোলারদের পিটিয়ে তক্তা বানিয়ে ক্যারিয়ারের 26তম হাফ সেঞ্চুরি তুলেছেন দ্বিতীয় ইনিংসে। ঢাকা টেস্টে তৃতীয় দিনের 34 রানের লিডটা চতুর্থ দিনে নিতে হবে বড় টার্গেটে। তবে দিনের শুরুতেই লন্ডভন্ড টাইগারদের ওপেনিং পেয়ার। 16 রান তুলতেই সাজঘরে ফিরেছেন সাদমান ইসলাম আর মাহমুদুল হাসান জয়। ওপেনিং জুটির ব্যর্থতায় আবারও বুক চিতিয়ে লড়াই শান্ত মুমিনুলের। প্রথম ইনিংসে 170 রান করা এই জুটি এদিনও ধরেছেন ম্যাচের হাল। একের পর এক বাউন্ডারির পসরা সাজিয়ে স্কোরবোর্ডে তুলেছেন গুরুত্বপূর্ণ রান। যদিও লাঞ্চ ব্রেকে প্রায় 3 ঘন্টার বৃষ্টিতে নষ্ট হয়েছে ম্যাচের মোমেন্টাম। বৃষ্টির পর ম্যাচে ফিরে অ্যাটাকিং ক্রিকেটটাই বেছে নিয়েছেন শান্তরা।
105 বলে অর্ধশতক হাঁকিয়ে 56 রানে থামে মুমিনুলের রানের চাকা। যদিও ততক্ষণে তিনি স্পর্শ করেছেন তৃতীয় বাংলাদেশি হিসেবে সব ফরম্যাটে 5000 রানের মাইলফলকটা। মুমিনুল ফিরলেও নিজের কাজটা করেছেন ক্যাপ্টেন শান্ত। 90 বলে ক্যারিয়ারের 6 নম্বর হাফ সেঞ্চুরি তুলেছেন লাল বলের অধিনায়ক। শেষ পর্যন্ত মুশফিককে সঙ্গী করে 179 রানের লিড নিয়ে দিন শেষ করে বাংলাদেশ। রেদওয়ান শাওন, স্টার নিউজ। ঢাকা টেস্টে জয়ের লক্ষ্যে খেলছে বাংলাদেশ। পাকিস্তানকে 260 রানের বেশি টার্গেট দিতে চায় টাইগাররা, জানিয়েছেন ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। পঞ্চম দিনে ভরসা রাখছেন বোলিং ডিপার্টমেন্টের উপর। প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন, হেড কোচ ফিল সিমন্স এবং অধিনায়ক নাজমুল শান্ত তিনজন মিলে আলাপ করছেন। আলাপের বিষয়টা অনুমেয়। ঢাকা টেস্টে কিভাবে রেজাল্ট বের করা যায় সেই চেষ্টায় আছে বাংলাদেশ ক্রিকেট দল, এবং নাজমুল শান্তর ব্যাটে একরকম বাংলাদেশ দল কিন্তু উঠছেই। পঞ্চম দিনে বাংলাদেশ দল কত টার্গেট দিলে পাকিস্তানের বিপক্ষে এই ম্যাচে জয় বের করতে পারবে সেই ধারণাটা দিয়ে গেছেন ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। তিনি বলছেন পাকিস্তানকে অন্তত 260 রান বা তার বেশি টার্গেট দিতে চায় বাংলাদেশ, যাতে ঢাকা টেস্ট থেকে রেজাল্টটা বের করা যায়। উইকেটে স্টিল আমি মনে করি যে একটু তো হেল্প আছে, কিন্তু যাদের টেকনিক ভালো তারা কিন্তু সার্ভাইভ করতে পারছেন। এনিথিং আমার কাছে মনে হয় যে বললাম না যে 75 ওভার যদি আমরা বল করতে পারি এবং 260 এই ধরনের একটা রান যদি আমরা করতে পারি, আমার মনে হয় যে ওই রানে জেতা সম্ভব হবে ইনশাআল্লাহ। প্রথম ইনিংসে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে হাফ সেঞ্চুরি করে উইকেটে আছেন অধিনায়ক নাজমুল শান্ত। তবে আফসোস মুমিনুলের জন্য, টানা 5টি টেস্টে 5টি ইনিংসে 50 পাওয়ার পরও সেগুলোকে সেঞ্চুরিতে রূপান্তর করতে পারেনি। সেই সাথে হতাশা, বৃষ্টির বাধা, টানা দুদিনে অনেকগুলো ওভার খেলা হয়নি। তবে মিরপুরের উইকেট দেখিয়েছে তার সামর্থ্য। কত দ্রুত ড্রেনেজ ব্যবস্থা ভালো করে ম্যাচ চালু করা যায় সেটা হয়েছে। 90 ওভারের খেলা বাকি আছে, সেখানে বাংলাদেশ দল জয় পেতে চায়, জয়ের লক্ষ্যেই খেলতে চায়, জয়ের লক্ষ্যেই খেলছে টাইগাররা। অবশ্যই আমরা জেতার জন্য খেলছি এবং আমি মনে করি যে আমাদের যে বোলিং অ্যাটাক, বিশেষ করে আমাদের স্পিন অ্যাটাক এবং ফাস্ট বোলিং অ্যাটাক নিয়ে আমি মনে করি যে আমরা যদি এনিথিং 70-75 ওভার বল করতে পারি, কালকে যেহেতু যদি কোনো বৃষ্টি না হয় 98 ওভার খেলার অপরচুনিটি থাকবে, 75 ওভার বোলিং করতে পারলে আমি মনে করি যে আমরা জেতার সম্ভাবনা থাকবে ইনশাআল্লাহ। পঞ্চম দিনে যদি 90 ওভার খেলা হয়, বৃষ্টির কোনো শঙ্কা না থাকে, বৃষ্টির বাধায় ওভার না কমে, তাহলে বাংলাদেশের টার্গেটটা প্রথম সেশনেই কাজ আদায় করে নেওয়া, রান আদায় করে নেওয়া। পরের দায়িত্বটা একেবারেই বোলারদের। সেখানে এক্স ফ্যাক্টর হতে পারেন তাইজুল এবং মিরাজ। প্রথম ইনিংসে 5 পাওয়া মিরাজ এবং তাইজুলকে দায়িত্বটা নিতে হবে, কারণ আস্তে আস্তে উইকেটে স্পিনটা ধরছে, ঘুরছে, এবং সেই সাথে নাহিদ রানার গতিটা বাংলাদেশের জন্য হতে পারে সবচেয়ে বড় আশীর্বাদ। সব শেষটা দেখার অপেক্ষায় বাংলাদেশের ক্রিকেট পাগল ভক্তরা। মামুনুর রশিদ, স্টার নিউজ, ঢাকা। প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, ম্যাক্সওয়েল আর জশ হ্যাজেলউডকে ছাড়াই বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি20 সিরিজের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। দলে জায়গা পেয়েছেন এক ঝাঁক নতুন মুখ। প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন উঠতি অলরাউন্ডার লিয়াম স্কট। টি20 সিরিজের দলেও জায়গা পেয়েছেন জোয়েল ডেভিস। সিডনি সিক্সার্সের বাহাতি স্পিন অলরাউন্ডার জোয়েল ডেভিস দুর্দান্ত বিগ ব্যাশ মৌসুম কাটিয়ে জাতীয় দলে জায়গা পেয়েছেন। গত মৌসুমে 20 ওভারের বেশি বল করা বোলারদের মধ্যে তার ইকোনমি ছিল সেরা। এছাড়া স্পিনারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ 14 উইকেটও শিকার করেন তিনি। জাম্পার সাথে রাখা হয়েছে ম্যাথিউ কুমেম্যানকে। ফলে বাংলাদেশের বিপক্ষে টি20 সিরিজে 3 জন বাহাতি স্পিনার নিয়ে খেলতে পারে অস্ট্রেলিয়া। জশ ইংলিশের ব্যাকআপ উইকেটকিপার হিসেবে আবারও দলে জায়গা পেয়েছেন জশ ফিলিপ। নতুন রূপের টি20 দলে নেই মার্কাস স্টোয়ানিস ও ম্যাট শর্টো। বদলে গেছে বাংলাদেশের ক্রিকেট। ক্রিকেটারদের অ্যাপ্রোচেও এসেছে পরিবর্তন। তাই তাদের চাওয়াতেই সব ধারণা ভুল প্রমাণ করে পাকিস্তান নিউজিল্যান্ড সিরিজের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন রঙিন পোশাকের সিরিজও হবে স্পোর্টিং উইকেটে, নিশ্চিত করেছেন বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু। বোর্ডের হেড অফ টার্ফ ম্যানেজমেন্ট টনি হেমিংয়ের সঙ্গেও চুক্তির মেয়াদ বাড়ানোর ইঙ্গিত তার।
দেশের ক্রিকেট এখন বদলে গেছে। এক সময়ের প্রবল প্রতিপক্ষ পাকিস্তানের বিপক্ষেও সাদা পোশাকে ঘরের মাঠে এখন স্পোর্টিং উইকেটেই খেলে টাইগাররা। কদিন বাদেই টি-20 আর ওয়ানডে সিরিজ খেলতে ঢাকায় আসবে ক্রিকেট অস্ট্রেলিয়া। সেখানকার উইকেট কেমন হবে? সেই পূর্বের স্পিনিং উইকেট, নাকি নতুন আলো দেখানো পেস বান্ধব কিংবা ট্রু উইকেটেই হবে বাংলাদেশ অস্ট্রেলিয়া সিরিজ? আমাদের ছেলেরা, ব্যাটসম্যানরা, বলাররা কিন্তু এই ধরনের স্পটিং উইকেটে অনেক ভালো করছে এবং এটার ধারাবাহিকতায় আমরা কিন্তু ধারাবাহিকতা রক্ষা করতে চাচ্ছি, কারণ নেগেটিভ উইকেটে খেলে কিন্তু ক্ষণিকের কিন্তু সাফল্য পাওয়া যায়। আমরা চেষ্টা করব যাতে আমাদের ছেলেরা ভালো খেলে, অস্ট্রেলিয়াও এসে যাতে স্বাচ্ছন্দ্য বোধ করে এই কারণে যে এখানে ওই নেগেটিভ উইকেটের আর আমরা অস্তিত্ব দেখতে চাই না, কারণ এখন সারা বিশ্বেই কিন্তু পজিটিভ উইকেট হচ্ছে। বদলে গেছে মিরপুরের আউটফিল্ডও, জানিয়ে সুখ্যাতি ছিল আগেও, তবে সাম্প্রতিক সময়ে তা পেয়েছে ভিন্ন মাত্রা। টানা বৃষ্টিতে জমাট পানি ম্যাজিকের মতোই যেন নিমিষেই উধাও। আর সেই ম্যাজিশিয়ান বিসিবির হেড অফ টার্ফ ম্যানেজমেন্ট টনি হেমিং। মিরপুরের উইকেটটা কিন্তু সবসময় কিন্তু নেগেটিভ উইকেটই ছিল। আপনারা দেখেছেন অনেক চেষ্টা করার পরে কিন্তু পূর্বের কিউরেটররা কিন্তু এটা ঠিক করতে পারেনি, কিন্তু টমি হেমিং কিন্তু একদম সব এই ধারণাটা বদলে দিয়েছে। তো ওর মতো অভিজ্ঞ ক্রিকেটার কিউরেটর আমাদের দরকার আছে। আমরা তার কাছ থেকে অনেক ভালো কিছু আশা করি এবং পাশাপাশি তার কাছ থেকে আমাদের কিউরেটররা যারা আছে, লোকাল কিউরেটর, গ্রাউন্ডসম্যানরা অনেক কিছু শেখার আছে এবং সে কিন্তু সবাইকে হাতে কলমে শিক্ষা দিচ্ছে। ঢাকার পাশাপাশি ঢাকার বাইরের উইকেটের বদনাম খোঁচাতেও কাজ করছে বিসিবি। সাগরিকার পানির সমস্যা মিটছে সহসাই। বোর্ডের ডিরেক্টরদের ভিতরে ইতিপূর্বে যে দ্বন্দ্ব দেখেছি, এই দ্বন্দ্বের ফলে কিন্তু আমরা মাঠটাকে একটু খারাপ দেখেছি, আউটফিল্ডগুলি, যেটা আমাদের কিউরেটরও বলেছে যে আউটফিল্ড অন্তত খারাপ, মাঠের ঘাসের কালার খারাপ। তো সব কিছু নিয়ে আমি কথা বলেছি, সে বলেছে যে আমাকে একটু সময় দাও আর একটু পানির ব্যবস্থা করে দাও, আমি দেখো সুন্দর করে দেবো। ঢাকা টেস্টের ফলাফল যাই হোক না কেন, লাক্কাতুরায় পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচও ট্রু উইকেটেই খেলার ইঙ্গিত বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যানের। মাহবুব রিমন, স্টার প্লে। অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশের লোয়ার অর্ডারের সমাধান হতে পারেন মোসাদ্দেক। ডিপিএলে নিয়মিত রান পাচ্ছেন এই ব্যাটার। নিউজিল্যান্ডের স্কোয়াডে ডাক পেয়েছিলেন ঠিকই, কিন্তু জায়গা হয়নি একাদশে। সেই অপেক্ষা কি ঘুচবে এবার অস্ট্রেলিয়া সিরিজে? দেখার অপেক্ষা। অ্যাটাকিং ক্রিকেট খেলতেই হবে। নিচের সারির ব্যাটসম্যানরা যদি আমাদেরকে রান দিতে পারে, সেই জিনিসটা আমাদের জন্য অনেক হেল্পফুল হয়ে যাবে। লিটনের কথায় টনক নড়েছে মোসাদ্দেক সৈকতের। চলমান ডিপিএলে সৈকতের পারফরমেন্স নজর টানা। 3 ম্যাচ খেলেছে তার দল আবাহনী। শেষ 2 ম্যাচে ব্যাট হেসেছে কাপ্তানের। 50 বলে 101, 40 বলে 62। এর মধ্যে 2 ম্যাচে হাত ঘুরিয়ে 4টি উইকেটও আছে তার ঝুলিতে। ঠিক যেন লিটন মিরাজদের পারফেক্ট প্যাকেজ প্লেয়ার। অ্যাটাকিং ক্রিকেট, লোয়ার অর্ডারে রান, প্রয়োজনে বোলিং, 3 দিকেই স্পটলাইটে ফিনিশার মোসাদ্দেক। 2017 সালে চোখের ইনজুরিতে জাতীয় দলের বাইরে চলে যান। এরপর আর নিয়মিত হতে পারেননি। লাল সবুজের হয়ে শেষ ম্যাচটা খেলেছেন সেই 2022 সালের নভেম্বরে। বাংলাদেশও ভুগেছে একজন পারফেক্ট ফিনিশারের অভাবে। 6-7 নম্বর পজিশনটা এখনও বেশ নড়বড়ে। আবারও আশার আলো জ্বেলেছেন মোসাদ্দেক। ঘরোয়া ক্রিকেটে নিয়মিতই ভালো করে আসছেন এই ডানহাতি ব্যাটার। ফলে সবশেষ নিউজিল্যান্ড সিরিজের শেষ ওয়ানডেতে ডাক পেয়েছিলেন টাইগার স্কোয়াডে। তবে শেষ মুহূর্তের সিদ্ধান্তে একাদশের সুযোগ হয়নি তার। সামনে অস্ট্রেলিয়া সিরিজ। ইতিমধ্যে ওয়ানডে ও টি-20-র এই লড়াইয়ের জন্য চূড়ান্ত দল ঘোষণা করেছে অজিরা। এই সিরিজেই অপেক্ষার প্রহর শেষ হতে পারে মোসাদ্দেকের। খুলে যেতে পারে জাতীয় দলের দরজা। বাংলাদেশ এখনও অস্ট্রেলিয়া সিরিজের দল ঘোষণা করেনি। হয়তো প্লেয়ারদের যাচাই বাছাই শুরু করেছেন নির্বাচকেরা। ভাবছেন 6-7 নম্বর পজিশন নিয়ে। ঠিক এমন সময় ডিপিএলে ব্যাটে বলে আলো ছড়াচ্ছেন মোসাদ্দেক। কেএম সনি, স্টার প্লে। 93 বছরের প্রতীক্ষা, শতাব্দীর প্রতিশোধ আর কাতালোনিয়ার আত্মমর্যাদার এক ঐতিহাসিক রাতের সাক্ষী হলো ফুটবল বিশ্ব। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে গুড়িয়ে দিয়ে লা লিগার মুকুট আবারও নিজেদের মাথায় তুলল বার্সেলোনা। লামিন ইয়ামাল, পেদ্রি, গাভিদের উচ্ছ্বাসে কেঁপে উঠল ক্যাম্প নিউ। আর গ্যালারি জুড়ে ধ্বনিত হলো চিরচেনা সুর। হ্যান্সি ফ্লিকের অধীনে টানা দ্বিতীয় শিরোপা, ইতিহাসের 29তম লা লিগা। শেষ বাঁশির সুরটা যেন আকাশ ছুঁয়ে গেল।
সেই মুহূর্তে ক্যাম্প নিউ যেন রূপ নিল এক বিশাল নীল-লাল আগ্নেয়গিরিতে। লামাসিয়ার যোদ্ধা লামিন ইয়ামাল, পেদ্রি গাভিরা ছুটলেন মাঠের বুকে। তাদের চোখে আনন্দের ঝর্ণা, বুকে শতাব্দীর আবেগ। ক্লাবের 125 বছরের গৌরব, কাতালোনিয়ার আত্মমর্যাদার এক দীর্ঘ প্রতীক্ষার সমাপ্তি। লাখো সমর্থকদের গলায় ফেটে পড়ল চিরচেনা সেই সুর, যে সুর ক্রুয়েফের দর্শন থেকে মেসির যুগ হয়ে আজও কাতালোনিয়ার হৃদয়ে বেজে চলে। 1932 সালের সেই ক্ষতে যেন পড়ল মলমের প্রলেপ। সে মৌসুমের শেষ ম্যাচে বার্সেলোনার সাথে ড্র করে লিগ শিরোপা ছিনিয়ে নিয়েছিল রিয়াল মাদ্রিদ। 94 বছর পর চিরপ্রতিদ্বন্দ্বী সেই রিয়াল মাদ্রিদকে হারিয়েই তাদের সামনে শিরোপা জয়ের উল্লাসে মাতল কাতালানরা। এ যেন ইতিহাসের পাতা উল্টে দীর্ঘ প্রতিশোধের এক অপূর্ব সমাপ্তি। হ্যান্সি ফ্লিকের অধীনে এটি টানা দ্বিতীয় লা লিগা, আর ক্লাব ইতিহাসে এটি দ্বিতীয় সর্বোচ্চ 29তম শিরোপা বার্সেলোনার। এল ক্লাসিকোর যে উত্তাপটা ছড়াচ্ছিল ম্যাচের আগে, তা যেন হারিয়ে গেল ম্যাচ শুরু হতেই। নিজেদের মাঠে রিয়ালকে নিয়ে রীতিমতো ছেলে খেলায় মেতেছিল বার্সেলোনা। ম্যাচের মাত্র 9 মিনিটেই কাতালানদের লিড। দারুণ বাঁকানো শটে রক্ষণ দেয়ালকে ফাঁকি দিয়ে রিয়ালের জালে বল পাঠান মার্কাস রাশফোর্ড। এ নিয়ে লিগের সবশেষ 6 ম্যাচে 4 গোল করলেন রাশফোর্ড, আর আসরে তার গোল হলো 8টি, মৌসুমে সব মিলিয়ে 14টা। চাপ সামলে ওঠার আগেই আবারও ম্যাজিক্যাল বার্সার সামনে মুখ থুবড়ে পড়ে লস ব্ল্যাঙ্কোদের রক্ষণ। দানি ওলমোকে আটকাতে ব্যর্থ রুডিগার। তার কাটব্যাকে বল পেয়ে কর্তোয়াকে ফাঁকি দিয়ে ব্যবধান দ্বিগুণ করেন ফেররান তোরেস। মৌসুমে তার 21তম গোল। এর পরপরই সুযোগ তৈরি করেছিল রিয়াল মাদ্রিদ, তবে লক্ষ্যভ্রষ্ট শট আর বার্সার রক্ষণের দৃঢ়তায় গোলের দেখা পায়নি অতিথিরা। উল্টো সময়ের সাথে ছন্দ হারিয়েছে তারা, আর কঠিন ম্যাচটা সহজ করেই শিরোপার উল্লাসে মেতেছে বার্সেলোনা। তৌফিদুল ইসলাম, স্টার প্লে। খেলাও থামবে না খবরও, কিন্তু সময় বলছে আজকে এখন থামতে হবে আমাদের। তবে আমরা ফিরবো প্রতিদিন ঠিক দুপুর 1টা আর রাত 8টায়। টিল দেন স্টে উইথ স্টার প্লে।